অগ্নিসাক্ষী করে ৭ পাক ঘোরার সময় এবার মীনাক্ষীর নজরে হাতে নাতে ধরা পড়ে গেল কুসুম এবং আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষী বলতে থাকে যে না না না, এত সহজে তো কোনো মতেই এই দুই জুটিটাকে আমি হজম করতে পারছি না। তার কারণ একজন জুটি হলো গিয়ে অনুশ্রী এবং ঈশান, কিছু একটা তো এটা লুকোনোর চেষ্টা করছে এবং সেই বিয়ের শুরু থেকে নিয়ে শেষ অবধি আমি দেখতে পাচ্ছি যে ওরা সেই শেষ জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই জুটির পেছনেই তারা আঠার মতন লেগে আছে। এবং কেন জানি না আমার মনে হচ্ছে যে এদের মধ্যে কিছু একটা গন্ডগোল তো রয়েইছে। ঠিক সেই সময় ওদের মালাবদল হয়ে যাওয়া মাত্র অনুশ্রী এবং ঈশান যখন কিনা ওদের মালাবদল হতে সহযোগিতা করে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান, সমস্ত কিছুর মধ্যে তুমি কেন এরকম করে মাতবরি করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওরা তো যথেষ্ট পরিমাণে অ্যাডাল্ট, ওরা নিজেদের মতন করে মালাবদলটা করে নিতে পারে, তুমি কেন হেল্প করছো? ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে আরে যদি ঠিকঠাকভাবে মালাবদলটা না হয় তাহলে তোমার তুমি চলে আসবে স্টেজ থেকে উঠে এখানে, তখন তো একটা বিপত্তি ঘটবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র পুরোহিত মশাইকে যখন ঈশান বলতে পুরোহিত মশাই এবার ৭ পাক ঘোরানোর ব্যবস্থা করুন অগ্নিসাক্ষী রেখে। ঠিক সেই সময় পুরোহিত মশাই বলতে থাকে যে এটা তো এখানে কোনো মতে হবে না, সেটা তো যেখানে রীতিমতো ছাদনাতলা করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে, সেখানে নিয়ে যেতে হবে। ঠিক সেই সময় বরকনেকে টেনে হিঁচড়ে যখন কিনা সেখানে নিয়ে যাওয়া হয়, ঠিক সেই সময় মীনাক্ষী সামনে এসে হাজির এবং মীনাক্ষী বলতে থাকে যে এই দাঁড়াও, তোমরা ৭ পাক ঘুরে রাখে আমি তোমাদের একবার চেহারা দেখতে চাই। তার কারণ এখানে দাঁড়িয়ে থাকা নটা জুটির মধ্যে সমস্ত মেয়েরা কিন্তু নিজেদের চেহারা দেখাচ্ছে, কিন্তু তুমি কেন চেহারাটাকে আড়াল করে চলেছো সেই প্রথম থেকে আমি তো সেটাই বুঝতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না তোমার এবং তোমার বরের আমি চেহারা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো মতে আমি অগ্নিসাক্ষী করে ৭ পাক তো ঘুরতেই দেবো না। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে এই কাকিমণিটা না সব বিষয় কেন তো নাক গলাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না, বড্ড বেশি পাকামো করছি কাকিমণির জন্য না ঈশান আমাদের প্ল্যানটা ফ্লপ হয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে পুরোহিত মশাইয়ের সামনে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো তোর মনে হয় না বারবার করে তুই এই অনুষ্ঠানের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে তুই আরও বেশি বিড়ম্বনা তৈরি করছিস, এবং তার থেকেও বড়ো কথা ওদের মতো করে বিয়েটা সম্পন্ন করতে দিন। অর্গানাইজাররা তো আছে, যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে সেটা ওরা বুঝে নিতে পারবে। তোকে তো আমি অর্গানাইজার হিসেবে কোনো রকম কোনো দায়িত্ব দিইনি যে তুই সমস্ত কিছু গোটাটা তুই নিজের তদারকির মধ্যে করবি। তাহলে চুপ করে আমার পাশে এসে বসতে পারলে বস, নয়তো তুই এক কাজ করতে বাড়ি চলে যায়। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, কেন ধরে আমার মন বলছে যে আমি যেটা সন্দেহ করছি যদি সেটা হয় তাহলে কিন্তু শেষে গিয়ে তোমাকে ঠকতে হবে, যে বারংবার আমাকে সমস্ত কিছু খুঁটিনাটি দেখতে বাতাতে হতে এক পর্যায়ে তুমি না শেষে গিয়ে ডুবো। তার কারণ আমার তো মনে হচ্ছে যে তোমার বড় ছেলে তোমার হাত থেকে বেরিয়ে গিয়েছে, এবং এই কোণে এবং বরটাকে দেখে তোমার মনে হচ্ছে যে কুসুম আয়ুষের জুটি। তার কারণ একদম পেছনটা হুবহু আয়ুষের মতো, কারণ আয়ুষকে তুমি ছোটোবেলা থেকে দেখেছি, তাই আমি এতটুকু অন্তত বলতে পারি যে আমাদের বাড়ির ছেলে ঠিক কীরকম এবং আকার ভঙ্গি সমস্ত কিছু যদি মেল খেয়ে যায় তাহলে সে আয়ুষ ছাড়া তো অন্য কেউ হতে পারে না, এবং তার পাশে কনির বিষয়ে তো অবশ্যই কুসুমই বসবে। তাই সেই সমস্ত কিছু যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার কপাল অশেষ দুঃখ আছে। আজকে তুমি ল্যামলাইটে চলে আসবে, হেডলাইনে আজকে সর্বপ্রথম তোমার নামই থাকবে। দিদি তুমি শুধু অপেক্ষা করো, তোমার বরবাদি দেখার জন্য মীনাকে তো শেষ অবধি থাকবেই। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।